নমস্কার বন্ধুরা, C3 কমার্স কোচিং সেন্টারে সবাইকে আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের মাধ্যমে সামগ্রিক সমাজকে সাহায্য করার চেষ্টা করছো। আমরা কয়েকদিন আগে বলেছিলাম ট্যাক্সেশনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে একটা ক্লাস তোমাদের সামনে আমরা আপলোড করব। তো আমরা সেটাই আজকে করার চেষ্টা করব। আজকে আমাদের টপিক হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তবে আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করার আগে বলতে চাই, এর আগে আমরা কস্টিং নিয়ে একটা ক্লাস আপলোড করেছি। তোমরা সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়া আমরা তোমাদের জন্য বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টার বা বিভিন্ন ইয়ারের বিভিন্ন সাবজেক্টের সাজেশন তৈরি করেছি। সেই ভিডিওগুলো তোমরা যারা এখনও দেখোনি সেগুলো আমাদের প্লেলিস্টে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া সাবজেক্ট কোড, সিলেবাস ইত্যাদি সম্বন্ধে জানতেও আমরা অনেক ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশানেও আমি সেই সব ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার জন্য একটা ভিডিও তৈরি করেছি। তো আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড হতে হবে বা কি স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে সেগুলো জানার জন্য তোমরা আমাদের সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটাও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবো। আর বলতে চাই, তোমাদের এক্সাম ইনফরমেশান অর্থাৎ লকডাউন এক্সাম ইনফরমেশান বা লকডাউনের পরে কিভাবে তোমাদের এক্সাম হবে বা কি হবে সেই ইনফরমেশান নিয়েও আমি একটা ভিডিও তৈরি করেছি। তোমরা এখনও যারা সেই ভিডিওটা দেখোনি তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমাদের এরপর কিভাবে কি হতে চলেছে। তাহলে আজকের টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আর আগের টপিকগুলো দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বা প্লেলিস্টে তোমরা চোখ রাখো। আর যদি আমাদের কাজ তোমাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক করো, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। এছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর রেগুলার নোটিফিকেশানের জন্য বেল আইকনটায় ক্লিক করে দিও। এছাড়া তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত কমার্স স্টুডেন্টকে তোমরা চেনো তাদের সঙ্গে আমাদের চ্যানেলটা শেয়ার করো। চলো শুরু করি। কোনো ব্যক্তিকে কোনো দেশের নাগরিক হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। তেমনি আমাদের ইন্ডিয়াতে কোনো ব্যক্তিকে নাগরিক হতে গেলে তাকেও কিছু শর্ত পূরণ করতে হয়। এখানে 3 ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস লক্ষ্য করা যায়। এক হলো রেসিডেন্ট অ্যান্ড অ্যান অর্ডিনারি রেসিডেন্ট, 2 রেসিডেন্ট বাট নট অ্যান অর্ডিনারি রেসিডেন্ট, আর 3 নন রেসিডেন্ট। তাহলে কখন তাকে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট বলবো, কখন তাকে রেসিডেন্ট বাট নট অ্যান অর্ডিনারি রেসিডেন্ট বলবো এবং কখন তাকে নন রেসিডেন্ট বলবো, সেইটাকে বিচার করার জন্য কিছু শর্ত আছে। সেগুলি হলো কিছু বেসিক কন্ডিশন আর কিছু অ্যাডিশনাল কন্ডিশন। আর প্রথম বেসিক কন্ডিশন হলো কোনো ব্যক্তিকে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারের আগের ইয়ারে মিনিমাম 182 দিন বা তার বেশি দিন ইন্ডিয়াতে থাকতে হবে। আর সেকেন্ড বেসিক কন্ডিশন হলো তাকে প্রিভিয়াস ইয়ারে মিনিমাম 60 দিন বা তার বেশি দিন ইন্ডিয়াতে থাকতে হবে এবং আরও 4টে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের আগের 4 বছরে মিনিমাম 365 দিন বা তার চেয়ে বেশি দিন ইন্ডিয়াতে থাকতে হবে। এবং অ্যাডিশনাল কন্ডিশনগুলো হলো, প্রথমত তাকে 10 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের মধ্যে মিনিমাম 2টো ইয়ারে ইন্ডিয়ার রেসিডেন্ট হতে হবে এবং দ্বিতীয়ত প্রিভিয়াস ইয়ারের আগের 7 বছরের মধ্যে তাকে মিনিমাম 729 দিন ইন্ডিয়াতে থাকতে হবে। এবার কোনো ব্যক্তি যদি বেসিক কন্ডিশনের মিনিমাম একটা কন্ডিশন ফুলফিল করে এবং অ্যাডিশনাল কন্ডিশনের 2টো কন্ডিশনই ফুলফিল করে তাহলে তাকে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে। আর কেউ যদি বেসিক কন্ডিশনের যে কোনো একটা ফুলফিল করে কিন্তু অ্যাডিশনাল কন্ডিশনের যে কোনো একটা ফুলফিল না করতে পারে বা 2টো কন্ডিশনই যদি ফুলফিল না করতে পারে তখন তাকে রেসিডেন্ট বাট নট অ্যান অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে। অর্থাৎ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে একমাত্র কন্ডিশন হলো তাকে অ্যাডিশনাল কন্ডিশনের 2টোই ফুলফিল করতে হবে।
কেউ যদি অ্যাডিশনাল কন্ডিশনটা ফুলফিল না করতে পারে, শুধুমাত্র বেসিক কন্ডিশনটা ফুলফিল করে, তখন তাকে রেসিডেন্ট বাট নট অ্যান অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে। আর কেউ যদি বেসিক কন্ডিশনটাই ফুলফিল না করতে পারে, তখন তাকে নন রেসিডেন্ট বলা হবে। এবার আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। লকডাউনের কারণে আমি বাইরে যেতে পারছি না, আর আমার যেহেতু পেনের কালি ফুরিয়ে গেছে, সেহেতু আমি তোমাদের লিখে বোঝাতে পারছি না, কিন্তু আশা করি এই ফটোর মাধ্যমে বা এই ছবির মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পারবো। দেখো, এই প্রবলেমটাই বলেছে, স্টেট হোয়াট উইল বি দ্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অফ দ্য ফলোয়িং পারসন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2010-11, গিভিং রিজনস অফ ইয়োর অ্যান্সার। Mr. H came to India from England on June 30th, 2003. He stayed in India without break for 3 years and left for Germany on July 1st, 2006. He returned to India on April 1st, 2007 and remained in India till July 31st, 2008. On August 1st, 2008, he went to USA where he has employed in a mercantile firm at a salary of rupees 40,000 per month. He was transferred to and joined the Indian branch of the same firm on January 1st, 2010 on the same salary and remained in India till March 31st, 2010. এখন এই প্রবলেমটার সলিউশনে প্রথমে তোমাদের দেখতে হবে যে 2010-11 অ্যাসেসমেন্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোনটা। তাহলে 2010-11 অ্যাসেসমেন্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার 2009-10। তাহলে 2009-10-এ মিস্টার এইচ ইন্ডিয়াতে কতদিন ছিল এটা প্রথম বার করতে হবে। হিসাব করলে দেখা যাবে যে মিস্টার এইচ লাস্ট প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2009-10-এ 90 দিন ইন্ডিয়াতে ছিল, অর্থাৎ সে বেসিক কন্ডিশনের প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা ফুলফিল করতে পারেনি। এবার দেখতে হবে সে বেসিক কন্ডিশনের সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করতে পেরেছে কিনা। সেই কন্ডিশনটা হলো লাস্ট 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের মধ্যে সে 365 দিন বা তার চেয়ে বেশি দিন আছে কিনা। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো লাস্ট 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে সে 946 দিন ইন্ডিয়াতে ছিল, অর্থাৎ সে বেসিক কন্ডিশনের সেকেন্ড যে শর্তটা সেই শর্তটা পালন করেছে। এবার আমাদের দেখতে হবে মিস্টার এইচ অ্যাডিশনাল কন্ডিশনগুলোকে ফুলফিল করতে পেরেছে কিনা। অ্যাডিশনাল কন্ডিশনের প্রথম শর্ত হলো 10 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের মধ্যে যে কোনো 2 ইয়ারে তাকে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে। আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাবো 2006-07 অ্যাসেসমেন্ট ইয়ারে সে ইন্ডিয়ান রেসিডেন্ট এবং 2008-09 অ্যাসেসমেন্ট ইয়ারেও সে ইন্ডিয়ান রেসিডেন্ট, অর্থাৎ সে অ্যাডিশনাল কন্ডিশনের প্রথম শর্তটা অবশ্যই ফুলফিল করেছে। আর অ্যাডিশনাল কন্ডিশনের সেকেন্ড শর্তটা হলো তাকে 7টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের মধ্যে মিনিমাম 729 দিন বা তার চেয়ে বেশি দিন ইন্ডিয়ায় থাকতে হবে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ারের মধ্যেই সে 946 দিন ইন্ডিয়ায় ছিল, অর্থাৎ সে সেকেন্ড অ্যাডিশনাল কন্ডিশনটাও খুব ভালোভাবেই ফুলফিল করেছে। যেহেতু মিস্টার এইচ 2010-11 অ্যাসেসমেন্ট ইয়ারে বেসিক কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করেছে এবং অ্যাডিশনাল কন্ডিশনের 2টো কন্ডিশনই ফুলফিল করেছে, সেহেতু তাকে রেসিডেন্ট অ্যান্ড অ্যান অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে। আশা করি এই প্রবলেমটার মাধ্যমে আমি তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কীভাবে নির্ণয় করতে হয় সেটা বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের আবার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কীভাবে নির্ণয় করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। এবার আমরা আলোচনা করব রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী কোন ইনকাম ট্যাক্সেবল হবে এবং কোন ইনকাম ট্যাক্সেবল হবে না সেটা নিয়ে। 1 নম্বরে ইনকাম রিসিভড অর ডিমড টু বি রিসিভড ইন ইন্ডিয়া। তার মানে যদি কোনো ইনকাম ইন্ডিয়ায় রিসিভ হয় বা মনে করা হয় ইন্ডিয়ায় রিসিভ হয়েছে, সেক্ষেত্রে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা ট্যাক্সেবল, রেসিডেন্ট বাট নট অ্যান অর্ডিনারি রেসিডেন্টের কাছেও ট্যাক্সেবল এবং নন রেসিডেন্টের কাছেও ট্যাক্সেবল। অর্থাৎ কোনো ইনকাম যদি ইন্ডিয়ায় রিসিভ করা হয় তাহলে 3 ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের লোকজনের কাছেই সেটা ট্যাক্সেবল হবে।
income accrues or arises or deemed to accrue or arise in India, whether received in or outside India। অর্থাৎ কোনো ইনকাম যদি ইন্ডিয়ায় উৎপত্তি হয় বা ইন্ডিয়ায় উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়, সেক্ষেত্রেও 3 ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অধিকারীদের কাছেই এটা ট্যাক্সেবল হবে। তাতে ইনকামটা ইন্ডিয়ায় রিসিভ হোক বা ইন্ডিয়ার বাইরে রিসিভ হোক। আর 3 নম্বরে হলো ইনকাম অ্যাক্রুজ অর অ্যারাইজেস অর ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ আউটসাইড ইন্ডিয়া। অর্থাৎ কোনো ইনকাম যদি আউটসাইড ইন্ডিয়া জেনারেট হয় তাহলে কি হবে? তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ইনকামগুলো ট্যাক্সেবল হবে কি হবে না সেটা নির্ণয় করা হয়। ইফ সাচ ইনকাম অ্যাক্রুজ অর অ্যারাইজেস ফ্রম বিজনেস ইজ পার্টলি অর হোললি কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ যদি কোনো বিজনেস ইনকাম ইন্ডিয়ায় কন্ট্রোলড হয় এবং সেখান থেকে ইনকাম জেনারেট হয় তাহলে সেটা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে ট্যাক্সেবল হবে। রেসিডেন্ট বাট নট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছেও ট্যাক্সেবল হবে, তবে নন রেসিডেন্টের কাছে সেটা নন ট্যাক্সেবল হবে। আবার if such income accrues or arises from business and business is wholly controlled from outside India। অর্থাৎ কোনো ইনকাম যদি ইন্ডিয়ার বাইরে জেনারেট হয় যেটা পুরোটাই কন্ট্রোল করা হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে, সেক্ষেত্রে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা ট্যাক্সেবল হবে, রেসিডেন্ট বাট নট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা নন ট্যাক্সেবল হবে, আর নন রেসিডেন্টের কাছেও সেটা নন ট্যাক্সেবল হবে। আবার ইফ সাচ ইনকাম অ্যাক্রুজ অর অ্যারাইজেস ফ্রম প্রফেশন হুইচ ইজ সেট আপ ইন ইন্ডিয়া। কোনো প্রফেশনাল ইনকাম ইন্ডিয়ার বাইরে অ্যাক্রুজ বা অ্যারাইজ হয়েছে কিন্তু সেটা কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া, সেক্ষেত্রে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা ট্যাক্সেবল, রেসিডেন্ট বাট নট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছেও সেটা ট্যাক্সেবল, নন রেসিডেন্টের কাছে সেটা নন ট্যাক্সেবল। আর কোনো প্রফেশনের ইনকাম যদি ইন্ডিয়ার বাইরে কন্ট্রোলড হয় এবং ইন্ডিয়ার বাইরে রিসিভড হয়, সেক্ষেত্রে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা ট্যাক্সেবল হবে, রেসিডেন্ট বাট নট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা ট্যাক্সেবল হবে না, আর নন রেসিডেন্টের কাছেও সেটা ট্যাক্সেবল হবে না। এবং ইন্ডিয়ার বাইরে কোনো ইনকাম জেনারেট হলে যদি সেটা বিজনেস বা প্রফেশনের বাইরেও অন্য ধরনের ইনকাম হয়, সেক্ষেত্রেও রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা ট্যাক্সেবল হবে, রেসিডেন্ট বাট নট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টের কাছে সেটা নন ট্যাক্সেবল হবে, আর নন রেসিডেন্টের কাছেও সেটা নন ট্যাক্সেবলই হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর বেস করে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করার একটা প্রবলেম আমি তোমাদের স্ক্রিনে তুলে দিলাম। এই প্রবলেমের সলিউশনটা যদি তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে ট্যাক্সেবল ইনকামটা নির্ণয় করা হয়। এটার জন্য তোমাদের আর বোঝানোর কিছু দরকার নেই। আমি যেরকমভাবে এর আগে আলোচনা করলাম যে কোন ইনকামটা কার কাছে ট্যাক্সেবল হবে এবং কার কাছে ট্যাক্সেবল হবে না, সেইটা যদি তোমরা ঠিকঠাক করে দেখে নাও তাহলেই এই প্রবলেমের সলিউশন তোমরা করতে পারবে। আর তোমাদের মধ্যে কেউ যদি আমার আজকের কন্টেন্টের পিডিএফ কপি পেতে চাও তাহলে তোমরা তোমাদের মেল আইডি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমরা মেলের মাধ্যমে তোমাদেরকে সেইটার পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের উপস্থাপনা এই পর্যন্তই ছিল। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বা বিভিন্ন ইয়ারের বিভিন্ন ইনফরমেশানের জন্য, সাজেশনের জন্য বা তোমাদের সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ওয়াইজ আলোচনার জন্য বা বিভিন্ন অনলাইন ক্লাসের জন্য আমাদের এই চ্যানেলটা তোমরা ফলো করো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করার পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তোমরা ফলো করো। আমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা।